আমরা আপাতত আছি ক্যানিংয়ে, কিন্তু এবার আর সুন্দরবন বা বাঘ দেখতে যাচ্ছি না, এবার যাচ্ছি অন্য এক জায়গায়। সুপ্রভাত বন্ধুরা, আমরা আপাতত আছি ক্যানিংয়ে, কিন্তু এবার আর সুন্দরবন বা বাঘ দেখতে যাচ্ছি না, এবার অন্য এক জায়গায় যাচ্ছি। আচ্ছা, শ্বশুরবাড়ি যাচ্ছি। ক্যানিংয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি, ক্যানিংয়ে মঠের দিঘিতে। আচ্ছা, তো সেখানে আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে আমি, মা, আমার মেয়ে, আমার বউ, সব আপাতত ক্যানিং স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর শ্বশুরমশাইকে বলে রেখেছিলাম যে একটা গাড়ির ব্যবস্থা করে রাখতে, কেননা ওই ছোটোটাকে নিয়ে গাড়িতে, মানে এখানকার যে সিস্টেম, যেমন এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন অটোগুলো দাঁড়িয়ে আছে, এই অটোগুলো করে যেতে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার মেয়েটা তো খুবই ছোট, তার সঙ্গে অনেক লাগেজ আছে। তো আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে ঈদ, প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে। তো মানে ওই বাচ্চাটাকে নিয়ে, ওই লাগেজ নিয়ে আমার মনে হলো যে কমফোর্টেবল হবে না ব্যাপারটা। বাবা শ্বশুরমশাইকে বলে রেখেছিলাম যে একটা গাড়ির ব্যবস্থা করে রাখতে, গাড়ির ব্যবস্থা করে রেখেছেন উনি, এবং আপাতত সেই গাড়িতে করে আমরা বেরিয়ে পড়েছি। ওয়েদারটা প্রচণ্ড মেঘলা মেঘলা হয়ে আছে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন অলরেডি বৃষ্টি হচ্ছিল। আমাদের ট্রেন ধরার কথা ছিল এর আগের ট্রেনটা, কিন্তু সেই টাইমে এতটাই বৃষ্টি হচ্ছিল যে আমরা সেই ট্রেনটা ধরতে পারিনি, বাধ্য হয়ে পরের ট্রেনটা ধরেছি। তো এখানে আসার পর এখন পর্যন্ত বৃষ্টি দেখিনি, কিন্তু ওয়েদারটা প্রচণ্ড মেঘলা হয়ে আছে, দেখা যাক কি হয়। ক্যামেরাটা ঘোরাই, আপনারা দেখুন ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি আমরা ব্রিজে এখনো উঠছি। আগে এই যে জলের মতো যেগুলো দেখছেন, এগুলো এখনো মাছ চাষ হয়। এখন বলতে পারেন এইগুলো ভেরি, তার কারণ হচ্ছে আগে নদীটা এই দিকে ছিল, কিন্তু কি বলবো, সংস্করণের অভাব হোক বা নদীর নিজস্ব গতিপথ পরিবর্তনের জন্য হোক, নদী এখন ওই দিকে সরে গেছে। এই জায়গাগুলো এখন পরিত্যক্ত, তাই জন্য মানুষ এখানে আপাতত মাছ চাষ করে। আর আপাতত আমরা ব্রিজে উঠছি, নদীটা আগের থেকে অনেক ছোট হয়ে গেছে। ভিড় দেখুন একবার, ভিড়টা আপনাদের দেখাই, ভিড়টা দেখুন একবার, রাস্তায় ভিড়টা একবার দেখুন, সাংঘাতিক ভিড় রাস্তায়। যাই হোক, তারপরে নদী আগের থেকে অনেক সংকীর্ণ হয়ে গেছে। আগে যদি হতো, আগে দেখাতে পারতাম, মানে তখন নদীটা এতটাই চওড়া ছিল, অনেক সময় এরকমও হয়েছে ভাটা পড়ে গেছে, আমি বাবার ঘাড়ে চেপে নদী পার করেছি। এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে সেটা বাবাকে বলতে বলো, বাবা কিভাবে পার করেছিল। কিরকম ভিড়টা দেখুন, রীতিমতো পুলিশ নামাতে হয়েছে এদেরকে কন্ট্রোল করার জন্য। এদিকে এখানে র্যাব পর্যন্ত আছে। এইদিকে কি আছে, কি সবাই এদিকে যাচ্ছে, বাবা কি ভিড় গো। মাতলা ব্রিজটা দেখিয়ে দাও। নদীর অবস্থা খুব কঠিন, এতটুকু নদী ছিল না আগে। এখনো নদীতে পৌঁছায়নি। এটা হচ্ছে আসলে মাতলা নদী, কিন্তু এখন যেহেতু মাতলা নদী আমরা জানি জোয়ারের জলে পুষ্ট, তো এখন কি ভাটা চলছে নাকি, না জোয়ারই আছে? জোয়ারই আছে, আচ্ছা, সেই জন্য নদীতে জল দেখা যাচ্ছে। কিন্তু নদী অনেক ছোট হয়ে গেছে, আচ্ছা, পচে গেছে একেবারে, সম্পূর্ণ হয়ে গেছে। এবার বলো স্টোরিটা কি বলছিলে? কোনটা স্টোরি আছে বাবা বলবে। নদীটা আমরা আগে খেয়া পার হতো, নদী নৌকায় পার হতে হতো, আর যখন ভাটা পড়তো নদী শুকিয়ে যেত তখন হেঁটে পার হতে হতো, যেহেতু ব্রিজটা ছিল। আর হেঁটে পার হওয়ার সময় আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, ঘাড়ে নিয়ে, জুতো হাতে নিয়ে, তারপরে কাদা কোমর পর্যন্ত জল দিয়ে আমরা ক্যানিং উঠতাম। ক্যানিং উঠে পা দেওয়ার জায়গাও পেতাম না, যে সাংঘাতিক পরিস্থিতিতে আমাদের জীবন কেটেছিল। তারপরে এই ব্রিজ হতে আমাদের অনেকটা উদ্ধার হয়। তো
তখন আমার মানে চাকরি ছিল জুতো ধরে নিয়ে যাওয়ার চাকরি। ঘাড়ে বসে জুতো ধরতে নাকি? হ্যাঁ, ঘাড়ে বসে জুতো ধরতে। আর লাবণী কি ধরতে? লাবণী তখন ছিল না। আচ্ছা। আর লাবণী যখন হয় ততদিনে আমাদের রুট চেঞ্জ হয়ে গেছিল না, তখনও গেছি ঘাটে। ও তখন খুব ছোট ছিল, তখন এই ঘাট পেরিয়েছি। তারপরে মোটামুটি ওর 1-1.5 বছর পর থেকে আমরা তালদি হয়ে যাতায়াত করতাম তখন। তালদি? আমরা যেদিন সুন্দরবন গেছিলাম সেদিন হয়তো এই জায়গাটা দেখায়নি। এই যে সামনে একটা বাঁক আছে, এই জায়গাটার নাম হচ্ছে হসপিটাল মোড়। এইখান থেকে আমরা ডান দিকে সেদিন বেঁকে গেছিলাম। এই যে সামনে এই রাস্তাটা, এই দিকটা হচ্ছে সোনাকালী ঘাট যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে। আর আমরা আজকে আর এইদিকে যাব না, আমরা যাব আজকে এই যে সোজা দিকটা। এই রাস্তা কলকাতার দিকে চলে গেছে। এইটা ঘটকপুকুর হয়ে কলকাতা দিয়ে জয়েন করছে এই রাস্তাটা। আমরা মঠের দিকে যাব না। হ্যাঁ, এই যে আমরা ঢুড়ি চলে এসেছি। এবারে আমরা এই যে বাঁ দিকে বেঁকে গেলাম। বাঁ দিকে যদি না বেঁকতাম, যদি এই যে ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যেতাম, তাহলে এটা হতো আর কি ঘটকপুকুর লাইন আর কি, কলকাতা। আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, বাঁ দিকে না বেঁকে যদি আমরা সোজা চলে যেতাম, তাহলে ওটা হতো ঘটকপুকুরের ওই লাইনটা, যেটা একদম কলকাতাতে কানেক্ট করছে, মানে সায়েন্স সেন্টারে কানেক্ট হচ্ছে একদম। আর মন বোধহয় নেই সোজা। কুমিরমারি খাল নাকি? হ্যাঁ, ওই ব্রিজ আছে একটা, খালটা। কুমির আগে কুমির মেরেছিল, আগে কুমির আসতো, লোক ধরে কুমির মেরেছিল, তাই এই জায়গাটার নাম কুমির। এটা অরিজিনাল গল্পটা তোমরা ফাটাচ্ছ। আমি কিন্তু বানিয়েছিলাম। ওই তো সামনে কুমিরমারি লেখা আছে। খালটা কোন? খালটা সামনে, আর একটা টার্ন নেবে ওইখানে। বিখ্যাত কুমিরমারির খাল নাকি? হ্যাঁ, খালও তো মজে গেছে, এর থেকে বড় ছিল খাল। কুমির আসবে কোথা থেকে? হ্যাঁ, আগে নদী থেকে সেট ছিল না, তখন জোয়ারে জল ঢুকতো। তোমার বাড়ি দেখাবে না? হ্যাঁ, তো খুললাম তো। বলো বলো। কি বলবো এখানে? আপাতত না বলার কিছু নেই, বাড়িতে যাই ঠিকঠাক ভাবে আগে একটু। হ্যাঁ, মা শাক বাজাচ্ছে। যতটা কাদা পাওয়া হয়েছিল অতটা কাদা এখানটায় নেই। পুকুরটার অবস্থা দেখো, কত সুন্দর। পুকুর শুকিয়ে গেছে, এই পুকুরে মজে গেছে। লাস্টবার কিন্তু আপনি মাছ ধরেছিলেন। ও সূচনা, বাবু ভিডিওটা কর, বাবু ভিডিওটা কর, ওই দেখো ওনা ভেতর থেকে ওই দিকটা এইখান থেকে নিয়ে যাবে। দাঁড়ান। বাবারে বাবারে বাবারে, ওরে বাবারে বাবারে, একটু খেয়ে নাও। একটু মুখে ঠিকই দাও। তিন বছর, আচ্ছা। ঘর দেখতে মানে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 বছর পর বাপের বাড়ি এসে কেমন লাগছে? তারা এখন বিধ্বস্ত অবস্থা, একটু মানে ফ্রেশ না হওয়া পর্যন্ত মনে আমার চুলগুলো তো উপর দিয়ে উঠে গিয়েছে। হ্যাঁ, মানে কোথাও মানে বাড়ি থেকে বেরোলে বা বাড়িতে ঢোকার টাইম হলে মনে হয় কতক্ষণে ঢুকবো, আগে সব জামা প্যান্ট ছেড়ে একটু ফ্রেশ হবো, তারপরে মনে শান্তি আসে, তার আগে মনে শান্তি আসে না। আর তারই মধ্যে আমি মনে হচ্ছে একটু তাড়াতাড়ি যেতে হবে। আমারও খুব খিচিবিচি লাগছে, সকাল থেকে অনেকটা জার্নি করা হয়েছে, তো আমি একটু ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। এই দেখুন, সন্ধে প্রায় এখন 7টা বাজছে। আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর এত ক্লান্তি লাগছিল যে তখন তো আর আমাদের দুজনের কারণে মনে হয়নি যে আপনাদের সাথে একটু গল্প করি। এখন সন্ধেবেলা এই যে মুড়ি থালা নিয়ে বসে পড়েছি। এখানকার স্পেশাল মুড়ি একটা হচ্ছে গোল গোল মুড়িটা, দাঁড়ান দেখাই। এই দেখুন, জানি না এখানে আলো কম কতটা ভালো বুঝতে পারছেন। এই যে এই গোল গোল মুড়ি, এগুলো হচ্ছে হামাইদানের মুড়ি, খুব ভালো লাগে। এই মুড়িটার সাথে অবশ্য আর একটা ঘরে ভাজা চাল ভাজার মতো মুড়ি মেশানো আছে, দুটো মিলিয়ে। যাই হোক, ওইদিকে হচ্ছে বেগনি ভাজা হচ্ছে, দাঁড়ান দেখাই, সব নিয়ে। আর ওইদিকে এইদিকে এদের কি যে ঝামেলা হচ্ছে, জামাই শ্বশুর শাশুড়ি জানি না। আর ওইদিকে আমার শাশুড়ি বেগনি ভাজছে, দাঁড়ান দেখাই, যাও নিয়ে যাও, একটু দেখিয়ে দাও।
লঙ্কা চপ বানাবে ইয়ে হবে না। আর এই দেখুন আমার মেয়ে প্রথমবার তার দাদুর বাড়ি এসে কি করছে দেখুন। অবশ্য বাড়িতেও ওই একই কাজ করে, বড় থালা থেকে মুড়ি নিয়ে নিয়ে ছোট বাটিতে ভরে, সেখান থেকে আবার বড় থালায় গোটা বিছানা ছড়া এই সমস্ত করে। তো এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। যার যা কাজ, আমার মা যেমন ওই ভাজাভুজি রান্না বান্না এখানে এসেও লেগে পড়েছে। আচ্ছা ঠিক ওই ওই হয় ওই হলো একই ব্যাপার। কি ওইখান থেকে কি করে আনলো? ওইখান থেকে আনার দরকার পড়ে? জার্মান ছোলা কি জার্মান থেকে নিয়ে আসো? এটা কি মা? মুগি? মুগিটা দেখেছিস? তোর থেকে বড় মুগি। এই মুগি মুগি আয় আয় মুগি আয় আয় মুগি আয় আয়। সুপ্রভাত বন্ধুরা, আজকের দ্বিতীয় দিন। আজকে ওয়েদারটা কিন্তু একটু মেঘলাই মেঘলাই হয়ে আছে। একদম সকালের দিকে বলবো না, এখন মোটামুটিভাবে 8:30 9টা বাজে। 8টার দিকে একবার একটু রোদ উঠেছিল, তখন বেশ ওয়েদারটা ভালোই লাগছিল, কিন্তু এখন আবার মেঘ করে গেছে। তো যাই হোক, কালকে হয়তো আপনাদের সেভাবে দেখানো হয়নি। তো চলুন আজকে একটু আমার শ্বশুরবাড়ির এলাকাটা দেখিয়ে দিই। আসলে আমার শ্বশুরমশাইদের টাইটেল হচ্ছে হালদার। এবার শ্বশুরমশাইয়ের বাবা ছিলেন একটু জমিদার গোছের মানুষ। তো উনি যখন বা ওনারা যখন এখানে আসেন, তখন এই গোটা এলাকাটা জুড়েই ওনারা কিনে নিয়েছিলেন। এবং এই গোটা এলাকাটা জুড়েই মুষ্টিমেয় কয়েকটা ঘর বাদ দিলে বাকি প্রত্যেকটা ঘরই কিন্তু আমার শ্বশুরমশাইদেরই কোনো না কোনো রিলেটিভ। হয় আমার শ্বশুরমশাইয়ের কাকা, জ্যাঠা, ভাগ্নে, দাদা, এরা সব এই জায়গাটায় জুড়ে ছড়িয়ে আছে। এবং এই জায়গাটার নাম, যেহেতু আমার শ্বশুরমশাইদের টাইটেল হালদার, সেই অনুযায়ী কিন্তু এই জায়গাটার নাম হালদার পাড়া। তো চলুন দেখাই আপনাদের। আচ্ছা, আমার শ্বশুরমশাইয়ের বাড়িটাকে আপনি জঙ্গলমহলের বাড়ি বলতে পারেন, কারণ চারিদিকে জঙ্গলে। জঙ্গল বলতে মেহগুনি, বিভিন্ন রকমের গাছ, কলা বাগান, হ্যান ত্যান, তার মাঝখানে বাড়ি। আসলে তা নয়, কী বলুন তো, এই জায়গাটা এতটাই বড় আর বিক্ষিপ্তভাবে মানে বিভিন্ন জনের বাড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই জন্য এরকম চারিদিকে জঙ্গল দেখা যায়। তো যাই হোক দেখাই। কালকে আমার বউ বলছিল সে ঢেকি স্বর্গে গেলে ধান ভাঙার। তুমি কি করছো এখানে? হ্যাঁ, জামা প্যান্ট তো বাচ্চার মাকে কাচতেই হবে, আর জামাগুলো মেলি তারপর ওগুলো নিয়ে আসবো। মানে এখানে এসে সেই কাচাকুচির বহর, তাই তো? করতেই হবে, কিছু তো করার নেই। বেশ, চলো তোমার বাবাদের জায়গা দেখিয়ে দিই, যদি এখান থেকে পুরোপুরি দেখা যাবে না। আচ্ছা, ওই দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই দিকটা আছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। এবং যে ঘরটা আপনি দেখছেন ওটা অ্যাকচুয়ালি জ্যাঠা শ্বশুরের ঘর নয়, কেননা সামনে যে জঙ্গল আছে বা এই যে আম গাছগুলো আছে, তার জন্য শ্বশুরমশাইয়ের যে দাদা আর কি, তাদের ঘরগুলো ঢাকা পড়ে গেছে। আপাতত যে ঘরটা দেখছেন ওটা হচ্ছে বড় জ্যাঠামশাইয়ের বড় ছেলের বাড়ি। এছাড়া এই গাছগুলোর পেছন দিকে অন্যান্য জ্যাঠাদের বাড়ি আছে, সেগুলো পরের দিন দেখাবো। আচ্ছা, এরপরে এই দিকে যেগুলো দেখছেন, আম গাছ থেকে আরম্ভ করে বাকি যে কলা গাছ বা এই সমস্ত গাছপালাগুলো আছে, এগুলো সব তোমার জ্যাঠাদের, তাই তো? কোনো শেষ জ্যাঠা, কোনোটা মেজো জ্যাঠা, এরকম সব ব্যাপার স্যাপার আছে। আমার সব জ্যাঠাদের নাম ভুলিয়ে যায়। আর এই দিকটা করে হচ্ছে দোলনদের মামার বাড়ি। এখানে বড় মামা এবং মেজো মামা দুজনেরই বাড়ি আছে। তবে এই জায়গাগুলো কার? ওয়েদার দেখে আমি ঠিক বুঝতে পারছি না এটা আমি মানে কোন সময় এসেছি। মানে এখন চৈত্র মাস, হিসাব অনুযায়ী আর কদিন পরেই বাসন্তী পুজো। এই সামনে বৃহস্পতিবার হচ্ছে রামনবমী। তো প্রতি বছর যখন আমি আগে বাসন্তী পুজোতে আসতাম, এই সময় চারিদিকে মাঠ খটখটে শুকনো,
ওই ঢিল ওঠে, মানে যেগুলো মাটির মানে ইয়েগুলো কাদাগুলো তো ছোটো ছোটো ঢিলের মতো হয়ে যায়, সেইগুলো মাঠে গরম করতেও মাঠে ধারে বসতাম, হাওয়া খেতাম। আর এখন হাওয়া এখনো দিচ্ছে তো, প্রচুর হাওয়া তো হাওয়া এখনো দিচ্ছে। দিচ্ছে, কিন্তু এই হাওয়াটা প্রচণ্ড ঠান্ডাও লাগছে, আর কি বৃষ্টি হয়েছে চারিদিকে এত সবুজ হয়ে আছে, মনে হচ্ছে আমি বর্ষাকালে এসে দাঁড়িয়েছি। কিন্তু অ্যাকচুয়ালি তো চৈত্র মাসে এত সবুজ থাকে না, চৈত্র মাসের জমি একটু শুকনো খটখটে থাকে, মাঠ ফাঁকা থাকে, তিল চাষ হয়। এখন তো চারিদিকে দেখছি ধানই চাষ হচ্ছে, তিলটা আর দূর দূর তো দেখতে পাচ্ছি না। আর লাস্ট বোধহয় আমি এই বিয়ের পর থেকে এই প্রথমবার বোধহয় আমি এই চৈত্র মাসে এলাম, তাই না বলো? হ্যাঁ, আমি আগে তো চৈত্র জ্যৈষ্ঠ মাসের মাসে আগে আসা আসিনি, হতো। এই বিয়ের পরে এই 8 বছর পর প্রথম এই আবার এত বছর পর এলাম, এসে যেন সবই রকম পরিবর্তন লাগছে আমার। গতকাল যে রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছি ওই সীমানাগুলো হচ্ছে আমার মামার বাড়ির মানে তরফের, মানে আমাদের বাবার বাড়ি যেখানটা ওই জায়গা থেকে পেছনের দিক থেকে যতগুলো আছে ওগুলো হচ্ছে মানে বাবার বাড়ির তরফের জায়গা, আর ওগুলো মামাদের তরফের জায়গা, মানে দুটো আলাদা আলাদা ভাগ ওই রাস্তাটা দিয়েই হচ্ছে। আমরা যে রাস্তাটা আপাতত ইউজ করছি ওটা মামাদের ভাগের জায়গা থেকে, আর আমাদের এই দিকের মানে বাবার বাড়ির তরফ থেকে যে রাস্তা পাওয়ার কথা সেটা এখনও ক্লিয়ার হয়নি, জঙ্গল হয়ে আছে, বা বলতে পারেন এখনও পর্যন্ত মানে উল্লেখ হয়নি যে এটা এখনও রাস্তা হবে বলে। আচ্ছা, মানে যে যার দিকে পারছে হাঁটছে, তাই তো? হ্যাঁ, যেদিকে পারছে হাঁটছে, তবে আমরা পার্টিকুলারই মামাদের রাস্তাটাই ইউজ করছি। আর ওই দিকটায় যা আছেন ওই সব আমার মামা মাসিদেরই, এবারে এক একজনের ভাগে এক একটা পড়েছে, এটা কোন কার ভাগে পড়েছে সেটা আমার ঠিক জানা নেই। এই দেখুন, আমার শ্বশুর মশাই গাদা গুচ্ছেন টমেটো গাছ লাগিয়েছে, ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে, এই যে দাঁড়ান, এই যে ছোট্ট ছোট্ট টমেটো ধরেছে। যত হোক শ্বশুর মশাই গ্রামের ছেলে তো, সেই জন্য এইসবের একটু শখ আছে, যতই স্কুল টিচার হন। কি বলছো? কি বলবো, এই যে যাচ্ছি আমাদের এখানকার লোকাল মন্দিরে, সবারই একটা শাসনতলা থাকে, তা আমাদের শাসনতলা মানে আমার শাসনতলা হচ্ছে আমার এই দেশের বাড়ির এখানে, মানে আমরা সবাই ওই মন্দিরেই পুজো দিতে যাই। আমার শ্বশুরবাড়িতে তো সেরকম কোনো শাসনতলা নেই, তাই সোনার যে 1.5 বছরের যে চুলটা কাটা হয়েছিল সেটা আমরা ওখানে গঙ্গাতে দিয়ে দেওয়ার কথা, আমি বললাম যে না, দেবো না, আমার শাসনতলাতেই দেবো। তা এখন সেই মন্দিরের উদ্দেশ্যেই যাচ্ছি। মাইকটা তো তুমি কি বলবে? তুমি হাই বলে দাও। এমনি এইদিকে ঘুরিয়ে নিই, হাই। হাই বলে হ্যালো গাইস। মন্দিরে চলে এসেছি। এই মন্দিরটা গ্রামের মন্দির যেরকম হয় সেরকমই, কিন্তু এখানে চড়কে তারপর গাজনে অনেক ধুম হয়। সেই সময় যদি কোনোবার আসতে পারি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলুন মন্দিরের ভেতরে যাই, খুলেছি কিনা দেখতে। আজকের মতো এটুকুই। এর পরবর্তী অংশে থাকবে এই মন্দিরটির ভেতরের পুরো অংশের ভ্রমণ এবং তার সাথে এখানকার বিশেষ একটি পুজো এবং আরও অন্যান্য আত্মীয়র বাড়ি যাওয়া। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেল সময়ের ডাকপিয়নের পাশে থাকার আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য অভিজ্ঞতা নিয়ে।